হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমরা প্রত্যেকেই জানো দীর্ঘ প্রতীক্ষার পরে অবশেষে স্টাফ সিলেকশন কমিশন তার এমটিএস অ্যান্ড হাওলদার রিক্রুটমেন্ট এক্সাম 2024-এর নোটিফিকেশন পাবলিশ করেছে। এসএসসি ক্যালেন্ডার অনুযায়ী এই এক্সামটার নোটিফিকেশন আসার কথা ছিল মে মাসের 7-8 তারিখ নাগাদ, কিন্তু প্রায় 1.5 মাস দেরির পরে জুন মাসের শেষে এসএসসি এই এক্সামটার নোটিফিকেশন পাবলিশ করেছে। 1.5 মাস দেরি হলেও তোমাদের জন্য যেটা ভালো খবর সেটা হচ্ছে এবছর কিন্তু এই এক্সামটাতে একটা ভালো সংখ্যক ভ্যাকেন্সি এসেছে, প্রায় 8,326টা ভ্যাকেন্সি, যার মধ্যে এমটিএসের ভ্যাকেন্সি রয়েছে 4,887টা আর হাওলদারের ভ্যাকেন্সি রয়েছে 3,339টা। কেন এই ভ্যাকেন্সিটাকে একটা ভালো ভ্যাকেন্সি বললাম সেটার কারণও তোমাদেরকে বলে দিই। তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের ভ্যাকেন্সিগুলোকে দেখো, লাস্ট এরকম একটা লামসাম সংখ্যায় ভ্যাকেন্সি এসেছিল কিন্তু 2022 সালে। 2022-এ এই এক্সামটাতে ভ্যাকেন্সি ছিল 11,788, কিন্তু সেই ভ্যাকেন্সিটাই 2023 সালে অনেকটা কমে যায়, কমে গিয়ে মাত্র 1,377টা ভ্যাকেন্সিতে নেমে আসে। অথচ ওই ভ্যাকেন্সিটাই আবার বেড়ে এবছর আমরা যদি ভ্যাকেন্সিটা দেখি সেটা কিন্তু 8,326। সুতরাং স্ট্যাটিস্টিক্স দেখে আমরা এটুকু বলতে পারি যে কোনো বছর যদি বড় সংখ্যায় ভ্যাকেন্সি আসে তার পরের বছর ভ্যাকেন্সিটা কিন্তু যথেষ্ট রিডিউস হয়ে যায়। এবছর ভালো সংখ্যায় ভ্যাকেন্সি এসেছে, তার মানে এবছর সিলেকশনের চান্সেসটা অনেকটা বেশি। তো তোমাদেরকে চেষ্টা করতে হবে তোমাদের প্রিপারেশনটাকে ভালোভাবে তৈরি করে এবছরই সিলেকশন নিয়ে নেওয়া, কারণ পরের বছর ভ্যাকেন্সি কিন্তু কমেও যেতে পারে। তো তোমরা যারা যারা এই পরীক্ষাটার ফর্ম ফিল আপ করেছো বা করতে চলেছো এবং এই পরীক্ষাটার জন্য প্রিপারেশান নিচ্ছ, তাদের ফর্ম ফিল আপের আগে এই পরীক্ষাটার সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটা তথ্য জেনে নেওয়া প্রয়োজন। তো আজকের ভিডিওতে আমরা এই পরীক্ষাটার যাবতীয় তথ্য এবং কোন কোন জায়গায় স্টুডেন্টরা মিস্টেক করে এবং কোন কোন জায়গাগুলো তোমার অবশ্যই জানা প্রয়োজন যদি এই এক্সামটাকে তোমরা ক্র্যাক করতে চাও, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। দ্বিতীয় আর একটা কথা বলি, এই এক্সামটার থ্রু দুটো পোস্টে রিক্রুটমেন্ট হয়। একটা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ বা এমটিএস এবং আরেকটা হচ্ছে হাওলদার। এই দুটো পোস্টে এই এক্সামটার থ্রু রিক্রুটমেন্ট হয় এবং বিভিন্ন ডিপার্টমেন্টে। নাও এমটিএস এবং হাওলদার কারা, এদের কাজ কী? অনেকে বেশ কিছু জায়গায় রুমার্স ছড়ায় যে এমটিএস এবং হাওলদারদের কাজ হলো তোমার সিকিউরিটি, তারপর তোমার সাফাইওয়ালা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু, কিন্তু বাস্তব কথা হচ্ছে যে এই এক্সামটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের, এই পোস্টটা এমটিএস অ্যান্ড হাওলদার দুটোই সেন্ট্রাল গভর্নমেন্টের একটা গ্রুপ সি পোস্ট। গ্রুপ সি পোস্ট তাদের কিন্তু এই যে সাফাইওয়ালা, পিওন বা আদার্স যে সমস্ত মালি, এই সমস্ত পোস্টগুলো বা এই সমস্ত কাজগুলো যেগুলো বলা হয় যে এমটিএস বা হাওলদাররা করে থাকে, সেটা কিন্তু সর্বতভাবে মিথ্যা কথা। এমটিএস হাওলদার এরকম ধরনের কোনো কাজ করে থাকে না। সেন্ট্রাল গভর্নমেন্টের এই কাজগুলো বর্তমানে কন্ট্রাকচুয়ালে বিভিন্ন কর্মচারী নিয়োগ করে তাদের দিয়ে করানো হয়। কিন্তু এই পোস্টটা ক্লারিক্যাল পোস্টও নয়। ক্লারিক্যাল পোস্ট মানে যারা অফিসারদের আন্ডারে থেকে যে সমস্ত স্টাফরা টাইপিং করে, ফাইলে লেখে বা ফাইল রিলেটেড কাজগুলো করে, তাদের থেকে এক ধাপ নিচে। তো কী করে এমটিএস বা হাওলদার? অ্যাটলিস্ট এমটিএস বা হাওলদাররা যেটা করে থাকে সেটা হচ্ছে বিভিন্ন ফাইলের মেনটেনেন্স করা, রেকর্ড কিপিং করা, ঠিক আছে, বা তাদের কাজের নামের মধ্যেই, পোস্টের নামের মধ্যেই তাদের কাজ লুকিয়ে রয়েছে, সেটা হচ্ছে মাল্টিটাস্কিং। মাল্টিটাস্কিং মানে যে কোনো ধরনের কাজ। একটা সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসে ক্লারিক্যাল কাজ ছাড়াও আরও বেশ কিছু ধরনের কাজগুলো থেকে থাকে, যে কাজগুলো সাহায্য নেওয়া হয় এই এমটিএস বা হাওলদারদের। তো আশা করি বোঝা গেল এমটিএস এবং হাওলদারদের জব প্রোফাইলের ব্যাপারে তোমাদের ডাউট ক্লিয়ার হলো। এখন ঘটনা হচ্ছে যে বেশ কিছু ডিপার্টমেন্ট আছে, যেমন ধরো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের যদি কথা বলি বা আদার্স বেশ কিছু ডিপার্টমেন্ট রয়েছে, যেখানে এই যারা এমটিএস বা হাওলদার পোস্টে সিলেকশন হয়েছে, ভালো ভালো ডিপার্টমেন্টগুলোতে যদি সিলেকশন হয় এবং সেখানে যদি সেই এমটিএস বা হাওলদার হিসেবে সিলেক্টেড হওয়া ক্যান্ডিডেটটার পার্সোনাল কোয়ালিটি আর থেকে বেশি হয়, সে যদি ভালো ইংলিশ লিখতে জানে, সে যদি ভালো টাইপিং জানে, তখন কিন্তু তাদেরকে ক্লারিক্যাল লেভেলের কাজও দেওয়া হয়। সুতরাং যদি তোমার কোয়ালিটি ভালো থাকে, তুমি কিন্তু সেই ডিপার্টমেন্টে তোমাকে এমটিএসের থেকে ভালো কাজও করতে দেওয়া হতে পারে। এটা বিভিন্ন ডিপার্টমেন্টগুলোতে হয়। এখন ঘটনা হচ্ছে যে কোয়ালিফিকেশন কী এক্সামটার জন্য। যদি এক্সাম কোয়ালিফিকেশান দেখা যায়, মাত্র মাধ্যমিক পাস তো হলেই এই এক্সামটার জন্য তোমরা এলিজিবল। যে কোনো সরকার স্বীকৃত বোর্ড বা স্কুল থেকে তোমাকে মাধ্যমিক পাস হতে হবে। সেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড হতে পারে, সেটা সিবিএসসি হতে পারে, আইসিএসসি হতে পারে। তোমার মাধ্যমিক পাস বা 10th পাস হলেই কিন্তু তুমি এই এক্সামটার জন্য এলিজিবল হয়ে যাচ্ছ। এজ লিমিট কী আছে? এই এক্সামটার ব্যাপারে আগেই বলেছি যে অনেকগুলো ইউনিক ফিচার এই এক্সামের মধ্যে রয়েছে, যে কারণে এই এক্সামটা নিয়ে স্টুডেন্টদের মধ্যে ডাউটও মাল্টিপল টাইপের হয়। তো তার মধ্যে একটা হলো এজ লিমিট। কেউ কেউ বলে থাকে এই এক্সামটার এজ লিমিট 18 থেকে 25, আবার কোনো কোনো জায়গায় বলা হয় এই এক্সামটার এজ লিমিট 18 থেকে 27।
কেন এরকম দুটো এজ লিমিটের কথা বলা হয় সেটাকে বলে দিই। এই যে এক্সামটাতে দুটো পোস্টে রিক্রুটমেন্ট হয় এমটিএস এবং হাওলদার ঠিকই, কিন্তু এই এমটিএস বা হাওলদারকে বিভিন্ন ডিপার্টমেন্টগুলোতে যখন নিয়োগ করা হয় সেখানে বেশ কিছু ডিপার্টমেন্ট আছে, ম্যাক্সিমাম ডিপার্টমেন্টগুলো তারা শুধু এমটিএসের রিক্রুটমেন্ট করে, একটা কি দুটো ডিপার্টমেন্ট আছে যারা হাওলদারের রিক্রুটমেন্ট করে। তো যারা শুধুমাত্র এমটিএসের রিক্রুটমেন্ট করে যে সমস্ত ডিপার্টমেন্টগুলো বা এমটিএস পোস্টের জন্য যে সমস্ত ডিপার্টমেন্টগুলো ভ্যাকেন্সি পাবলিশ করেছে তাদের এজ লিমিট 18 থেকে 25 হতে হবে। ওয়ারাজ 18 থেকে 27 এজ লিমিটটা কাদের জন্য? 18 থেকে 27 হচ্ছে যদি কেউ হাওলদার ইন সিবিআইসি বা সিবিএন হয়, বা ডিপার্টমেন্ট অফ রেভিনিউতে কেউ যদি এমটিএস হিসাবে সিলেকশন নিতে চায়, বা কিছু কিছু আদার ডিপার্টমেন্ট আছে যেখানে এমটিএস হিসেবে সিলেকশন নিতে গেলে 18 থেকে 27 হলেও তারা অ্যালাউ করে দেয়। বোঝা গেল কথাটা? ম্যাক্সিমাম ডিপার্টমেন্টগুলোতে এমটিএস হিসাবে জয়েন করতে গেলে তোমার বয়স ফর্ম ফিল আপের সময় 18 থেকে 25 হতে হবে। কিন্তু বেশ কিছু ডিপার্টমেন্ট আছে, যেমন ডিপার্টমেন্ট অফ রেভিনিউ তার মধ্যে একটা, এবং কিছু কিছু ডিপার্টমেন্ট যার ব্যাপারে এসএসসি স্পেসিফিকভাবে বলেনি, সেখানে অল্প কিছু পোস্ট থাকে, সেখানেও তুমি এমটিএস হিসাবে রিক্রুটমেন্ট নিতে পারো বয়স 18 থেকে 27-এর মধ্যে হলে। আর হাওলদার ইন সিবিআইসি অ্যান্ড সিবিএন এই পোস্টটার ক্ষেত্রে স্পেসিফিকভাবে হাওলদারের যে কটা পোস্ট আছে তাদের ক্ষেত্রে স্পেসিফিকভাবে বয়স 18 থেকে 27-এর মধ্যে হলে এলিজিবল সে। বোঝা গেল? তো ডিপার্টমেন্ট অফ রেভিনিউয়ের মধ্যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট পড়ে, আরও যে সমস্ত ডিপার্টমেন্টগুলো রয়েছে, কিছু কিছু ডিপার্টমেন্ট যারা এমটিএস রিক্রুট করে 18 থেকে 27 হলো। কিন্তু এই এজ লিমিটটা দেখা হয় অ্যাজ অন 1 আগস্ট 2024 এবছরের হিসাবে। কীভাবে দেখা হবে এই এজ লিমিটটা সেটাও তোমাদেরকে বলে রাখি। এই এক্সামটা যেটা নোটিফিকেশন বেরিয়েছে সেটার ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 31/7/2024। 31শে জুলাই 2024 এই এক্সামের ফর্ম ফিল আপের লাস্ট ডেট। অর্থাৎ তোমরা যারা অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক তাদেরকে কিন্তু এই ডেটের আগেই অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করে ফেলতে হবে। এবং এখানে এজ লিমিট বলা আছে অ্যাজ অন 1 আগস্ট 2024। কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে এই যে এজ ক্রাইটেরিয়াটা বলেছে, এই এজ ক্রাইটেরিয়াটা তোমার দেখা হবে 1 আগস্ট 2024-এর নিরিখে, তোমার জয়নিংয়ের সময় নয় বা তোমার এক্সামের ডেটেও নয়। মানে 1 আগস্ট 2024-এর মধ্যে যেন তোমার বয়স 18 থেকে 25-এর মধ্যে থাকে। যদি দেখা যায় 1 আগস্ট 2024-এ তোমার বয়স 25-এর পার করে গেছে, তাহলে কিন্তু তুমি এই এক্সামটার জন্য এলিজিবল না। বা যদি দেখা যায় 18 থেকে 27 পার করে গেছে এই ক্যাটাগরির জন্য, তাহলে কিন্তু তুমি এলিজিবল না। কোন ডেটের হিসাবে দেখা হবে? 1 আগস্ট 2024। যদি আমি ব্যাপারটাকে আরও স্পেসিফিকভাবে বুঝিয়ে বলি যে যাদের এবছর 25 অথবা 27 এই দুটো বয়সের যে কোনো একটা কমপ্লিট হচ্ছে তাদের জন্য, যদি 1 আগস্ট 2024 অথবা তার আগে তোমার বয়স 25 অথবা 27 হয়ে যায় এবছর, তাহলে কিন্তু তুমি এই এক্সামটার জন্য এলিজিবল না। 25 হয়ে গেলে তুমি এই ক্যাটাগরিটার জন্য এলিজিবল, 27 হয়ে গেলে তো দুটোর কোনোটার ক্যাটাগরির জন্য এলিজিবল না। কিন্তু যদি তোমার বয়স 25 অথবা 27 এবছর হয় 1 আগস্ট 2024-এর পরে, অর্থাৎ তোমার জন্মদিন 2 আগস্ট বা তারপরে এবছরে, তাহলে কিন্তু তুমি এলিজিবল। কথা বোঝা গেল? তো নেক্সট চলে আসি আমি এক্সাম প্যাটার্নের ব্যাপারে। এক্সাম প্যাটার্ন কি? এই এক্সামটা হয় দুটো সেশনে, যার মধ্যে একটা থাকে সেশন 1, সেটা হয় 45 মিনিটসের, এবং আরেকটা হচ্ছে সেশন 2, সেটাও হয় 45 মিনিটসের। এখানে উল্লেখ করে রাখি একটা ব্যাপার, সেটা হচ্ছে এক্সাম প্যাটার্নে ব্যাপারে বলার আগে, সেটা হচ্ছে এই এক্সামটা কিন্তু আগে হতো শুধুমাত্র ইংলিশ এবং হিন্দিতে, বাট বর্তমানে আমাদের কনস্টিটিউশনের শিডিউল্ড ল্যাঙ্গুয়েজের প্রায় 22টা ভাষাতেই এই এক্সামটা দেওয়া যায়। অর্থাৎ তোমরা ইংলিশের পাশাপাশি বাংলা ভাষাতেও এই এক্সামটাকে দিতে পারবে। তো যে কোশ্চেনগুলো আছে ম্যাথ, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, এক্সেপ্ট ইংলিশ বাদ দিয়ে বাকি যে সমস্ত পেপারগুলো রয়েছে এই এক্সামে, সবকটা পেপার কিন্তু তোমরা বাংলায় সলভ করতে পারবে এক্সাম হলে। তো সুবিধা রয়েছে, যাদের ইংরাজির প্রশ্ন পড়ে সমাধান করতে অসুবিধা হয় তাদের জন্য একদিক থেকে সুবিধা। তো আমরা চলো ডিসকাস করে নিই সেশন 1 এবং সেশন 2-তে কী কী টপিক থাকে এবং তার মার্কস ডিস্ট্রিবিউশনগুলো কীরকম। শুরুতে যদি আমি সেশন 1-এর কথা বলি, সেশন 1-এ তোমরা দেখতে পাচ্ছ ম্যাথ এবং রিজনিং রয়েছে। ম্যাথ এবং রিজনিংয়ের প্রত্যেকটা টপিকে 20-20টা করে প্রশ্ন থাকবে, এবং এই প্রত্যেকটা প্রশ্নে 3 নাম্বার করে থাকবে। 3 20 60 নাম্বার থাকবে ম্যাথসে, 3 20 60 নাম্বার থাকবে রিজনিংয়ে। অর্থাৎ এই সেশন 1টা হবে টোটাল 120 মার্কসের, এবং এর জন্য তোমরা পাবে 45 মিনিট সময়। কোশ্চেন কতগুলো? 20-20 40টা কোশ্চেন।
বাট এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা কি, এই যে সেশন 1 এখানে কিন্তু কোনো রকম কোনো নেগেটিভ মার্কিং নেই, তোমাদের জাস্ট এই সেশন 1টাকে পাস করতে হবে। এই এক্সামটার এই সেশনটার মার্কস কিন্তু তোমাদের পরীক্ষায় অ্যাড হয় না। ফাইনাল সিলেকশনে এই সেশন 1-এর পার্টটা কিন্তু অ্যাড হয় না। কি অ্যাড হয়? অ্যাড হয় শুধুমাত্র সেশন 2। এই সেশন 2তে তুমি কত মার্কস স্কোর করছো তার বেসিসে তোমার সিলেকশন ঠিক হবে। কি কি আছে সেশন 2তে দেখে নাও। সেশন 2তে রয়েছে মাত্র দুটো পেপার, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড ইংলিশ। জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল নলেজ থেকে 25টা প্রশ্ন করবে, প্রত্যেকটা প্রশ্নে 3 নাম্বার করে, 75 নাম্বারের হচ্ছে পরীক্ষা। আবার ইংলিশেও 25টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নে 3 নাম্বার করে পাবে তুমি, এবং তাতে 75 মার্কসের পরীক্ষা। জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ মিলে যদি দেখা যায় 75 অর্থাৎ 150 নাম্বারের হয় এই সেশন 2। প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর করলে তুমি পাবে 3 নাম্বার, কিন্তু যদি ভুল উত্তর করো এই সেশনটাতে, সেকেন্ড সেশনটাতে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে। সেটা কত? প্রত্যেকটা ভুল উত্তরের জন্য তোমার 1 নাম্বার করে কমে যাবে, সঠিক উত্তরের জন্য তুমি 3 নাম্বার করে পাবে। এই কারণে এই এক্সামটা তাদের জন্য খুব ভালো যারা ধরো ম্যাথস এবং রিজনিংয়ে প্রচণ্ড উইক, যারা ধরো ইংরেজিতে প্রশ্ন পড়ে পড়ে সমাধান করতে অসুবিধা হয়, সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এই এক্সামটা যথেষ্ট ভালো। কারণ দেখো এখানে এই ম্যাথ এবং রিজনিং পেপারটাতে জাস্ট তোমার পাস করলেই চলছে, এবং পাসের পার্সেন্টেজ কত সেটাও তোমাদেরকে বলে দিই। আনরিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেটরা যদি এই 120-র মধ্যে 30% মার্কস পায়, মাত্র 36 নাম্বার পেলে তারা কিন্তু এই এক্সামটাতে পাস হয়ে যাবে। আবার ইডাব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য মাত্র 25%, এবং আদার্স যে সমস্ত রিজার্ভ ক্যাটাগরির ভাই বোনেরা রয়েছে তাদের জন্য এটা মাত্র 20%। এই পার্সেন্টেজটুকু পেলেই তুমি সেশন 1-এ পাস, মিনিমাম তোমাকে এই নাম্বারটুকু তুলতে হবে। আর তারপর থাকে বড় কথা কি, এই সেশনটাতে কোনো রকম কিন্তু নেগেটিভ মার্কিং নেই, এবং এই সেশনের মার্কসটা কিন্তু তোমার ফাইনাল সিলেকশনে অ্যাড হবে না। তো তোমরা যেদিন পরীক্ষা দিতে যাবে এই দুটো সেশনই তোমাদের একসাথে হবে। প্রথমে 45 মিনিটের মধ্যে এই দুটো টপিকের ওপর প্রশ্ন তোমাদের কম্পিউটার স্ক্রিনে ভেসে উঠবে। 45 মিনিটের মধ্যে তোমরা ম্যাথ রিজনিং যা ইচ্ছা করতে পারো, ঘুরিয়ে ফিরিয়ে 20-40টা কোশ্চেন তোমাকে সলভ করতে হবে। ওই 45 মিনিট কিন্তু স্ক্রিনে জেনারেল অ্যাওয়ারনেস বা ইংলিশের কোনো কোশ্চেন দেখাবে না, শুধুমাত্র এই দুটো টপিকের কোশ্চেন দেখাবে। 45 মিনিট যেই শেষ হবে অটোমেটিক্যালি সিস্টেমে এই টপিকের ওপর বা সেশনের ওপর কোশ্চেনগুলো মুছে গিয়ে সেকেন্ড সেশনের কোশ্চেনগুলো স্ক্রিনে ডিসপ্লে হতে থাকবে। মানে তোমার সেকেন্ড সেশন শুরু হয়ে গেল, যে সেশনের উপর তোমার সিলেকশন নির্ভর করছে সেই সেশনটা শুরু হয়ে গেল। তো সেখানে জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ জাস্ট এই দুটো টপিকের ওপর 25-50টা প্রশ্ন, ঠিক উত্তর করলে 3 নাম্বার, ভুল উত্তর করলে 1 নাম্বার কাটা যাবে, এই সেশনটা শুরু হয়ে যাবে। এছাড়া এই এক্সামটাতে সিলেকশনের জন্য আরও একটা ভালো ব্যাপার হচ্ছে, এরপর কিন্তু আর কোনো রকম সেকেন্ড টায়ার থার্ড টায়ার কোনো কিছু নেই। এই একটা পেপার 150 মার্কসের যেটাতে সিলেকশন হবে, এবং তার বেসিসেই কিন্তু তোমার ফাইনাল সিলেকশন হবে। তবে বলে রাখি এই কথাটা শুধুমাত্র এমটিএস পদের জন্য, হাওয়ালদার পোস্টের জন্য কিন্তু আরও কিছু গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া রয়েছে। কি সেই গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া সেটা নিয়ে তোমাদের সাথে এখন ডিসকাস করব। হাওয়ালদার পোস্টের সিলেকশনের জন্য কিন্তু তোমাদের আরেকটু এক্সট্রা এফোর্ট দিতে হবে। সেটা হচ্ছে এই সেশন 2 পরীক্ষাটার মার্কসের পাশাপাশি তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টও হবে, এটাও কিন্তু তোমাদের পাস করতে হবে। তো চলে আসি এবার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের ব্যাপারে। এই ব্যাপারে বলার আগে তোমাদের শুরুতেই একটা কথা বলে রাখি, এই দুটো টেস্ট শুধুমাত্র হাওয়ালদার পোস্টের জন্য অ্যাপ্লিকেবল, এমটিএস পোস্টের সঙ্গে কিন্তু এর কোনো সম্পর্ক নেই। অর্থাৎ যারা শুধুমাত্র এমটিএস পোস্টের জন্য কম্পিট করতে চাইছো তাদের কিন্তু এই পিইটি বা পিএসটি না অ্যাপ্লাই করলেও চলবে, বা পিএটি বা পিএসটিতে অ্যাপিয়ার না করলেও চলবে। অর্থাৎ মনে করো তুমি ফর্ম ফিল আপের সময় এমটিএস এবং হাওয়ালদার দুটো পোস্টের জন্যই অ্যাপ্লাই করলে, কিন্তু পরীক্ষার ফর্ম ভরার পর তুমি ভাবলে কোনো না কোনো পয়েন্টে গিয়ে তোমার মনে হলো যে না, আমি হাওয়ালদার পোস্টের জন্য নয়, শুধুমাত্র এমটিএস পরীক্ষাটার জন্যই সিলেকশন নিতে চাই, তুমি কিন্তু এগুলোকে স্কিপ করে যেতে পারো। এগুলোকে স্কিপ করে গেলে কি হবে, তোমার শুধুমাত্র হাওয়ালদার পোস্টে নিয়োগ হওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না, কিন্তু এমটিএসে তোমার যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সেটা কিন্তু অক্ষুণ্ণ থাকবে। যদি তোমার এমটিএসে সিলেকশন হয় তাতে কিন্তু এই পিইটি বা পিএসটিকে স্কিপ করে যাওয়াটা কোনো রকমভাবে কোনো সমস্যা তৈরি করবে না। আমি আবারও ডিটেলসে বলবো, তার আগে পিইটি এবং পিএসটিটা তোমাদের সাথে ডিসকাস করে রাখি। আগেও বলেছি এই দুটো শুধুমাত্র হাওয়ালদার পোস্টের জন্য অ্যাপ্লিকেবল। কি কি লাগে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে? যারা মেল ক্যান্ডিডেট হয় তাদের জন্য ওয়াকিং থাকে, ফিমেল ক্যান্ডিডেটদের জন্যও তাই। কি সেটা? কিছুই না, তেমন কিছুই না। মেলদের 15 মিনিটে 1600 মিটার হাঁটতে হবে,
15 মিনিটে 1600 মিটার হাঁটতে হবে, যথেষ্ট টাইম পাওয়া যায়, 15 মিনিটে আরামসে এই 1600 মিটার কমপ্লিট করা যায়। আর ফিমেলদের ক্ষেত্রে এটা কমে গিয়ে 1 কিলোমিটার, কিন্তু সময়টা ফিমেলদের ক্ষেত্রে বেশি পাওয়া যায়, 20 মিনিটে তাদেরকে 1 কিলোমিটার হাঁটতে হবে। হাওলদার পোস্টের জন্য মেলদের 15 মিনিটে 1600 মিটার এবং ফিমেলদের 20 মিনিটে 1 কিলোমিটার হাঁটতে হবে। এটা হলো ফার্স্ট ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হওয়ার পর তোমাকে অ্যাপিয়ার করতে হবে সেম ডেটে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে, যেখানে হাইট, ওয়েট, চেস্ট ইত্যাদি মেজারমেন্ট করা হবে। মেলদের ক্ষেত্রে হাইট এবং চেস্টের মেজারমেন্ট করা হয়, ফিমেলদের ক্ষেত্রে হাইট এবং ওয়েটের মেজারমেন্ট করা হয়। শর্তগুলো কি কি থাকে? শর্তগুলো থাকে, মেলদের হাইট হতে হবে ন্যূনতম 157.5 সেন্টিমিটার, 157.5 সেন্টিমিটার, এবং চেস্ট হতে হবে এক্সপ্যান্ডেড অবস্থায় 5 সেন্টিমিটার অন্তত পক্ষে ফুলিয়ে 81 সেন্টিমিটার, আর তাহলে না ফুলিয়ে কত হবে? 81 - 5। এবং হাইট হচ্ছে 157.5 মেলদের ক্ষেত্রে। তবে হ্যাঁ, গোর্খা, গাড়োয়াল, আসামিজ এরা যারা রয়েছে বা শিডিউল ট্রাইব ক্যাটাগরি যে সমস্ত ভাইরা রয়েছে তাদের জন্য কিন্তু এখানে রিল্যাক্সেশন পাওয়া যায়, 5 সেন্টিমিটার মতন রিল্যাক্সেশন পাওয়া যায়। আচ্ছা, আমি যদি চলে আসি ফিমেলদের ব্যাপারে, ফিমেলদের ক্ষেত্রে হাইটের তোমার ক্রাইটেরিয়া কি? ফিমেলদের ক্ষেত্রে হাওলদার পোস্টের জন্য হাইট হতে হবে মিনিমাম 152 সেন্টিমিটার, 152 সেন্টিমিটার হাইট হতে হবে। তবে যারা আমাদের গোর্খা, গাড়োয়াল, আসামিজ ইত্যাদি কমিউনিটির বা শিডিউল ট্রাইব কমিউনিটির বোনেরা রয়েছে তাদেরকে কিন্তু এই হাইটের ক্ষেত্রে বেশ কিছুটা রিল্যাক্সেশন পাওয়া যায়। ফিমেলদের ক্ষেত্রে ওয়েটের মেজারমেন্টটা কি? মিনিমাম 48 কেজি ওজন হতে হবে তোমাদের জন্য। এখন এখানে একটা কথা বলে রাখি, অনেকের হাইট 152 সেন্টিমিটার মেয়েদের ক্ষেত্রে, বা ছেলেদের অনেকের ক্ষেত্রে 157.5 সেন্টিমিটার হয়তো হাইটের তার থেকে কম, বা তাদের এই ওয়েট বা চেস্টের রেশিওটা ম্যাচ খাচ্ছে না, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টটা তাদের মিলছে না যেরকমভাবে এখানে বলে দেওয়া আছে তার সাথে। তাহলে তারা কি পরীক্ষাটার জন্য শুরু থেকেই ডিসকোয়ালিফাইড? তারা কি পরীক্ষাটাতে অ্যাপ্লাই করতে পারবে না? তা কিন্তু একদমই নয়। ওই যে আমি শুরুতেই বলেছি, এই পিইটি এবং পিএসটি শুধুমাত্র হাওলদার পোস্টের জন্যই প্রযোজ্য। তোমরা যদি এই ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট যেটা এখানে বলে দেওয়া আছে সেটা যদি তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের সঙ্গে ম্যাচ না খায়, তাহলে তোমরা হাওলদার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে না, কিন্তু এমটিএসের জন্য কিন্তু তোমরা এলিজিবল। এ ব্যাপারে কোনো কিন্তু চিন্তার বিষয় নেই, তোমরা এমটিএসের পোস্টটাতে বসতে পারো। ইভেন তোমাদের এক্সামে ফর্ম ফিল আপ করার পরেও যদি কোনো কারণে তোমরা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড বা ফিজিক্যাল পিইটি বা পিএসটিতে ফেল করে যাও, তাহলেও তোমরা এমটিএস পোস্টটা কিন্তু তোমাদের ওটার জন্য যে অ্যাপ্লিকেশানটা রয়েছে সেটা অক্ষুণ্ণ থাকবে। এটা আবারও বলে দিচ্ছি, হাওলদার পোস্টগুলোর জন্য শুধুমাত্র তুমি আর এলিজিবল থাকবে না। আশা করি এটা ভালো করে বোঝা গেছে। এটা অনেকের ডাউট থাকে, যে কারণে অনেকেই পিএসটিটা ম্যাচ না হওয়ায় তারা এক্সামটার ফর্ম ভরে না, বাট আদতে কিন্তু এরকম কিছু হয় না। দুটো আলাদা আলাদা পোস্ট, দুটোর আলাদা আলাদা ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়াটা অনলি ফর হাওলদার। এবার আসি যেটা সবথেকে গুরুত্বপূর্ণ পোর্শন এই এক্সামে, সেটা হলো স্টেট সিলেকশন। এটা নিয়েও অনেকের ডাউট থেকে যায়। দেখো, এমটিএস পরীক্ষার ইউনিকনেসগুলোর মধ্যে আরেকটা ইউনিকনেস হলো, সেটা হচ্ছে এই পরীক্ষাটাতে সিলেকশনের ক্ষেত্রে তুমি কিন্তু ডিপার্টমেন্ট সিলেকশন করতে পারবে না। এটা সেন্ট্রাল গভর্নমেন্ট করবে বা এসএসসি করবে, তারা ঠিক করবে কোন ডিপার্টমেন্টে তোমাকে পোস্টিং দেবে। তবে যেটা তোমার চয়েসে রয়েছে সেটা হলো স্টেট সিলেকশন তুমি করতে পারো। স্টেট সিলেকশনের ব্যাপারে যদি বলি, এটা একটা ক্রুশিয়াল পয়েন্ট এই এক্সামটা। অনেক স্টুডেন্টই এখানে ভুল করে, যে কারণে হয় কি, ভালো ভালো নাম্বার পাওয়া অনেক স্টুডেন্ট অনেক দূরে দূরে পোস্টিং পেয়ে যায়, আবার কম নাম্বার পেয়ে অনেক স্টুডেন্ট কাছাকাছি পোস্টিং পেয়ে যায়। বিকজ এই স্টেট সিলেকশনটাকে অনেকে কিন্তু হেলাফেলা করে, ফর্ম ভরার সময় র্যান্ডামলি যেটা মাথায় আসলো আগে আসলো ভরে দেয়। তো এই স্টেট সিলেকশনের ব্যাপারে সতর্ক হবে। তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করার আগে দেখবে এই এক্সামের নোটিফিকেশনের অ্যানেক্সার নাম্বার 15তে একটা 62খানা কোড দেওয়া রয়েছে পরপর, 11 থেকে 72 পর্যন্ত পরপর 62খানা কোড দেওয়া রয়েছে বিভিন্ন পোস্ট এবং স্টেট অ্যালোকেশনের। কোন কোন কোডগুলো? প্রত্যেকটা কোড কোনো না কোনো স্টেট এবং সেই স্টেটের পার্টিকুলার একটা পোস্টকে ডিনোট করে। এই 62খানা পোস্ট তোমাকে ওই ফর্ম ফিল আপ করার সময় পরপর বসাতে হবে। তুমি যে প্রেফারেন্সে বসাবে সেই অনুযায়ী ওরা কিন্তু তোমার স্টেট অ্যালোকেশন করবে ইন কেস অফ সিলেকশন। কীভাবে? বিষয়টা সহজ করে বুঝিয়ে বলি। সাপোজ আমি আমার প্রথম প্রেফারেন্স বসালাম ওয়েস্ট বেঙ্গল, দেন আমি বসালাম আমার পরের প্রেফারেন্স ওড়িশা, তারপর আসাম, তারপর সাপোজ তামিলনাড়ু ইত্যাদি। এইভাবে আমি যখন পরপর প্রত্যেকটা স্টেটের প্রেফারেন্সগুলোকে বসাচ্ছি ফর্ম ফিল আপের সময়, রেজাল্ট বের হওয়ার পরে এসএসসি দেখলো আমার সিলেকশন হয়েছে, এবং আমার সিলেকশন হওয়ার পর আমার নাম্বার ওয়েস্ট বেঙ্গলের কাট অফের মধ্যে যদি আসে তাহলে তো খুবই ভালো, তাহলে তুমি ওয়েস্ট বেঙ্গলেই পোস্টিং পেয়ে যাবে, পরের যে তুমি স্টেটগুলো প্রেফারেন্সে দিয়েছো সেগুলো দেখা হবে না। কিন্তু
তোমার এই স্টেট সিলেকশনটা ম্যাটার করে তখন যদি তোমার হোম পোস্টিং না হয় এবং বাইরের কোনো একটা স্টেটে পোস্টিং তোমার হয়ে যায়। সেক্ষেত্রে তোমার কি হবে, আইদার ওড়িশা, আসাম, তামিলনাড়ু, যে অর্ডারে তুমি তোমার অ্যাপ্লিকেশন ফর্ম ভরেছো সেই অর্ডারে দেখা হবে। এখানে আরও একটা কথা বলি, স্টাফ সিলেকশন কমিশনের এই স্টেট অ্যালোকেশন কিন্তু রেলের স্টেট অ্যালোকেশনের থেকে কমপ্লিটলি আলাদা। রেলের ক্ষেত্রে কি হয়, রেলের ক্ষেত্রে তুমি যখন এক্সামের ফর্ম ফিল আপ করছো তুমি পার্টিকুলার একটা জোন থেকে করছো। ধরো তুমি মালদা জোন থেকে করলে বা কলকাতা জোন থেকে করলে, যখন তুমি একটা জোনের জন্য অ্যাপ্লাই করছো রেলের এক্সামে, ওই জোনের মধ্যে যে কটা ভ্যাকেন্সি আছে তুমি কিন্তু শুধুমাত্র সেই কটা ভ্যাকেন্সির জন্য কম্পিট করছো, অন্য জনের ভ্যাকেন্সিতে কিন্তু তোমার কিছু আসবে যায় না। কিন্তু এসএসসির ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা অন্যরকম। এসএসসির ক্ষেত্রে কোনো একটা জোন তুমি পরপর এই যে 62টা আলাদা আলাদা ভ্যাকেন্সির কোড বেরিয়েছে আলাদা আলাদা জায়গার স্টেটের, তুমি কিন্তু 62টার জন্যই এলিজিবল। মানে তুমি পরপর তোমার প্রেফারেন্সগুলোকে যখন সাজাবে, কোনো একটা স্টেটের কাট অফ তোমার ম্যাচ নাই করতে পারে, তুমি সিলেক্টেড নাই হতে পারো, অটোমেটিক্যালি তখন তোমার পরের প্রেফারেন্সটাতে দেখা হবে যে সেখানকার কাট অফের সঙ্গে তোমার মার্কস মিলেছে কিনা বা তোমার মার্কস সেখানকার কাট অফের থেকে বেশি কিনা। এবং এই প্রেফারেন্সটাকে তোমাকে সেট করতে হবে যে তুমি কোন স্টেটে পোস্টিং পেতে চাও যদি তোমার হোম পোস্টিং না হয়। তো এই প্রেফারেন্স অর্ডারটার গুরুত্ব তোমরা বুঝতে পারছো, তাই না? তো আমি দেখা গেল ওয়েস্ট বেঙ্গল দিলাম, ওয়েস্ট বেঙ্গলের পরে আমি দিয়ে দিলাম তামিলনাড়ু। তো মাঝামাঝি যে স্টেটগুলো রয়েছে বা কাছাকাছি যে স্টেটগুলো রয়েছে, আমি যদি ভুল করে প্রথমেই ভুলভাল দূরের পোস্টিং স্টেটগুলোকে দিয়ে দিই তো কিন্তু অনেক দূরে পোস্টিং হয়ে যাবে। আমার অন্য বন্ধুরা যারা একটু আমার থেকে কম নাম্বার বা কাছাকাছি নাম্বার বা সেম নাম্বার পেয়েছে তারা কিন্তু কাছাকাছি পোস্টিং পেয়ে যাবে বাড়ির কাছাকাছি। এই জন্য এই স্টেট প্রেফারেন্সটাকে খুব সাবধানে ভরতে হবে। তাও অনেকের ডাউট থেকে যায় স্টেট প্রেফারেন্সের ব্যাপারে, ভুলভাল করে থাকে। এই কারণে তোমাদের যাতে এই স্টেট প্রেফারেন্স ফিল করার সময় কোনো রকম ভুল ত্রুটি না হয়, সে কারণে একটা ডিটেলস ডিসকাশন ভিডিও আমি আজকালের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড করে দেবো। সেটা দেখে নেওয়ার পর তোমরা এই স্টেট সিলেকশন বা স্টেট প্রেফারেন্সটা ভরবে। ওখানে আমি তোমাদের প্রত্যেকটা পয়েন্ট কী ম্যাটার করে এই স্টেট অ্যালোকেশনের ক্ষেত্রে, সেগুলো কোন কোন বিষয়গুলো তোমাদের নজরে রাখা উচিত, সেগুলো সব কিছু নিয়ে আলোচনা করেছি। এবং সেটা দেখার পর তোমরা স্টেট সিলেকশনগুলো যদি ভরো, আশা করি তোমাদের ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনাটা থাকবে না। ঠিক আছে? তো এটা ম্যাটার করছে স্টেট সিলেকশনের ক্ষেত্রে। লাস্ট চলে আসি যে দুটো পয়েন্টের ব্যাপারে বলবো। এক্সামটা কবে হবে? এক্সামটার আনুমানিক তারিখ ঘোষণা করা হয়েছে সেটা হচ্ছে অক্টোবর নভেম্বরে, অর্থাৎ পুজোর পরপরই এক্সামটা হয়ে যাবে। অক্টোবরের শেষে বা নভেম্বরের শুরুতে এই এক্সামটা হয়ে যাবে। মাল্টিপল শিফটে এক্সামটা হয়, যেহেতু অনেকগুলো ক্যান্ডিডেট এই এক্সামের জন্য অ্যাপ্লাই করে, সুতরাং মাল্টিপল শিফটে হবে অক্টোবর থেকে নভেম্বর, মানে অক্টোবরের শেষ থেকে নভেম্বর। আর লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন যদি বলা হয়, আজকে এই জুলাই মাসের 31/7/2024 হচ্ছে এই এক্সামটার লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন। তো তোমরা যারা এই এক্সামটার জন্য অ্যাপ্লাই করবে ভাবছো বা এক্সামটার জন্য অ্যাপ্লাই করতে ইচ্ছুক, তারা কিন্তু এই ডেটের মধ্যে এই এক্সামটাতে অ্যাপ্লাই করে ফেলবে। লাস্ট ডেটের অপেক্ষা করবে না, তার আগেই করে ফেলবে। কোন ডেটে কোন লিঙ্কে গিয়ে অ্যাপ্লাই করবে সেইগুলো আমি আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আশা করি তোমাদের এই এক্সামটা সম্পর্কে ডাউটগুলো ক্লিয়ার হয়েছে এবং তোমরা যারা এই এক্সামটার জন্য অ্যাপ্লাই করেছো তোমাদের সবাইকে আমার তরফ থেকে বেস্ট উইশেস রইল। এছাড়া যদি এই এক্সামটা রিলেটেড আর কোনো রকম কোনো কিছু ডাউট থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও, আমি অবশ্যই সেগুলোকে অ্যান্সার করব। থ্যাংক ইউ।